আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরা শুরু করছি বেচ 1 এর ৯ নম্বর ক্লাসটা। তো আমি একটু গ্রুপে শেয়ার করে দিই। আচ্ছা, আমি গ্রুপে দিয়ে দিয়েছি। যারা পেজ থেকে জয়েন করেছেন তারা একটু বলবেন কথা শোনা যাচ্ছে কিনা। একটু দ্রুত বলবেন। দ্রুত বলবেন যে কথা শোনা যাচ্ছে কিনা। আসলে একটু রেসপন্স করার চেষ্টা করবেন। রেসপন্স করতে তো কারো পয়সা লাগছে না, ঠিক আছে? কোর্সটা ফ্রি করাচ্ছি, পাশাপাশি রেসপন্স করতেও কারোর টাকা লাগে না। হ্যাঁ, আশা করছি। তো ওই জন্য একটু রেসপন্সটা দ্রুত করবেন, তাহলে আমরা সময়টা নষ্ট আমাদের হবে না। অনেক সময় দেখা যায় আমার হয়তো সাউন্ড ক্লিয়ার নাই, এই অবস্থায় আমি ক্লাস শুরু করে দিয়ে অর্ধেকের মধ্যে আবার ক্লাসটা করাতে হবে, ঝামেলা। যেহেতু বেশ কয়েকটা বেচ আমাকে কভার করতে হবে। তো আমি একটু আরেকটা শেয়ার দিচ্ছি গ্রুপে। আচ্ছা, যারা জয়েন করেছেন তারা একটু বলেন কথা ঠিক আছে কিনা, সাউন্ড ঠিক আছে কিনা একটু বলেন। আর আমরা ক্লাসটা শুরু করে দিই। আমাদের ক্লাসটা হচ্ছে বেচ 1 এর। হ্যাঁ, বেচ 1 এর সিএসএস ক্লাস। আমরা সিএসএস এ গত ক্লাস করেছি। ক্লাস 1টা করেছি আমরা। যদি আমি ক্লাস 1 হিসেবে আমরা ধরবো না, সিএসএস এ আসলে আহ, বেশ কিছু ক্লাস হবে। প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ফাইল করা একটু ঝামেলা হয়, সেজন্য আমি জাস্ট এখানে এইচটিএমএল এটাকে ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে এই ফাইলের নাম করব। এটা একটা স্ট্যান্ডার্ড। আপনি যে কোনো ওয়েবসাইটের জন্য যেটা মূল ফাইল থাকে, এটা আমরা যখন পিএইচপি করব তখন দেখব সেই ফাইলটা ইন্ডেক্স নামে পরিচিত থাকে, যেটা প্রথম ফাইল। যে কোনো ওয়েবসাইটে আপনি লগ ইন করার পরে যেই পেজটা ওপেন হয় সেটা হচ্ছে ইন্ডেক্স ফাইল, ঠিক আছে? আর পাশে আমরা যেটাতে সিএসএস করব সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। আর এখানে এটা ইন্ডেক্স ডট এইচটিএমএল থাকে অথবা ইন্ডেক্স ডট পিএইচপি থাকে। যদি পিএইচপি করেন তখন এটা পিএইচপি করতে হবে। পিএইচপির মধ্যে এইচটিএমএল করা যায়। আর যদি পিএইচপি প্রোগ্রামিং ছাড়া হলে সেটা হবে ইন্ডেক্স ডট এইচটিএমএল। তো আমরা এখন যেহেতু জাস্ট এইচটিএমএল এবং সিএসএস নিয়ে কাজ কাজ করব, তাহলে আমাদের এই ফাইলের নাম হবে, যেটা ওয়েব পেজ, সেটার নাম দিলাম আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল। আর যেটা ডিজাইন পার্ট হবে সেটার নাম হবে সিএসএস স্টাইল ডট সিএসএস। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জয়েন করে ফেলেছেন অলরেডি, কিন্তু কেউ আমাকে এখনো কনফার্ম করেন নাই যে কথাগুলো শুনতে পাচ্ছেন কিনা। এমন হতে পারে যে কেউ কথা শুনতে পাচ্ছেন না, আমি আমার মতো করে বলেই যাচ্ছি। অনেকক্ষণ পরে বললো যে আসলে কথা শোনা হয় নাই, তখন আমি আবার ক্লাসটা করাতে হবে। বিষয়টা বুঝলাম না। আপনারা যারা জয়েন করবেন সাথে সাথে একটু বলবেন যে ক্লিয়ার আছে। হ্যাঁ, কথা ক্লিয়ার, মানে ক্লাস শুরু করতে পারবেন। এই জিনিসটা যদি বলেন তাহলে তো খুব বেশি আপনাদের আহ কষ্ট হয়ে যায় বলে আমার মনে হয় না। তাহলে আমাদের সময়টা একটু বাঁচে আর কি।
বেচ ওয়ান এর কি কেউ জয়েন করেছেন? এখানে দেখতে পাচ্ছি বেশ কয়েকজন জয়েনে আছেন। বেচ ওয়ান এর যদি কেউ জয়েন করেন তাহলে একটু বল। অন্যান্য বেচে জয়েন করলে তারা হয়তো এমনিতে জয়েন করেছে, বাট এই ক্লাসটা বুঝতে গেলে তো আপনার বেচ ওয়ান এর স্টুডেন্ট হইতে হবে। হ্যাঁ, বেচ ওয়ান এ যদি আপনি থাকেন তাহলে বিগত 8টা ক্লাস করে আসছেন, তাহলে আপনারা এই ক্লাসটা আশা করি বুঝবেন। বুঝতে পারছি না আমি, কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? কথা কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা, একজনে বলছে যে কথা কম শোনা যায়। কথা কম শোনা যাওয়ার তো কোনো কারণ নেই, শোনা গেলে তো আপনার হয়তো সাউন্ড একটু কম, আপনি সাউন্ড একটু বাড়াতে পারেন। আর কেউ কি আছেন? আরো তো বেশ কয়েকজন জয়েন করেছেন, কথা ক্লিয়ার কিনা একটু জানান। আরো যারা জয়েন করেছেন একটু জানান যে কথা ক্লিয়ার কিনা, শুনতে পাচ্ছেন কিনা, নাকি সবার কাছে কম যাচ্ছে, সাউন্ডটা কেমন হচ্ছে একটু জানান। আচ্ছা, একজনে বলেছে এখন ক্লিয়ার। অনেকের কষ্ট হয় কমেন্ট করতে, বুঝলাম না হিসাবটা। ঠিক আছে, ধন্যবাদ যারা কমেন্ট করেছেন। আপনাদের জন্য এত কষ্ট করি, আপনি যদি এই জিনিসটা যেমন দেখেন, এই যে কথাগুলো মানে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, এই জিনিসটা আপনাদের কাছ থেকে জানতে গিয়ে আমার 10টা মিনিট লস হয়ে গেল। আমি যেহেতু বেশ কয়েকটা বেজ কভার করব, আপনারা জয়েন করার সাথে সাথেই বলে দিবেন যে আহ, কথা ক্লিয়ার আছে কিনা, শুনতে পাচ্ছেন কিনা। ঠিক আছে, একটু অ্যাক্টিভ না হলে, যদি একটু মনোযোগী না হন বা এই জিনিসটা যদি করতে সময় লাগে আপনাদের, তাইলে তো হলো না। টাইমটা একটু খুব জটিল। আমি সারাদিন ব্যস্ত থাকার পরে কিন্তু 10টায় এসে আপনাদের জন্য বেঁচে বসি ক্লাস করার জন্য। তাইলে এভাবে যদি সময় খেয়ে ফেলেন তাহলে তো দেখা যাবে যে আমি অন্যান্য বেজ কভার করতে কষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো বেজের মানে জয়েন করার সাথে সাথে জিনিসটা বলে দিবেন যে কথা ক্লিয়ার আছে কিনা। শুধু কথা ক্লিয়ার আছে না কিনা জিনিসটা জানতে 10টা মিনিট চলে গেল। এখন আমি সিএসএস বেজ ওয়ান, এটাতে ধরেন আমাদের ইন্ডেক্স ফাইল, এটার নাম দিয়েছি ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং এটার নাম হচ্ছে স্টাইল ডট সিএসএস। এটাতে ক্লিক করার পরে এটা এডিটর ওপেন করলাম। এরপরে আমরা স্টাইল ডট সিএসএস এটা এডিটর ওপেন করলাম। এখানে আরো অনেকগুলো ফাইল আছে, এগুলো আমি একটু কেটে দিই এডিটরে। আচ্ছা, এখন দেখতে পাচ্ছেন যে দুইটা ফাইল আমাদের কাছে আছে, একটা হচ্ছে ইন্ডেক্স এইচটিএমএল এর ফাইলটা, আর এটা হচ্ছে স্টাইল, যেটা সিএসএস এর ফাইল। তাহলে এবার দেখেন, আমরা যারা গত ক্লাসটা করেছেন বেচ ওয়ান এর যে সিএসএস এর প্রথম ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট, যেহেতু এটা ইন্ডেক্স ফাইলের সাথে স্টাইল ফাইলের যে কানেকশন সেটা কিন্তু আমরা দিয়েছি এই জায়গায় হেড ট্যাগের মধ্যে লিঙ্ক ট্যাগের মাধ্যমে আমরা একটা কানেকশন দিয়েছি। আমি এই কথাগুলো বলে আজকে আহ, আবার সময় নষ্ট করতে চাচ্ছি না। আপনারা অবশ্যই ক্লাসগুলো সিরিয়ালি দেখবেন, যারা গত ক্লাসটা দেখেন নাই অবশ্যই অবশ্যই দেখে আসবেন, তাইলে এই স্টাইল অর্থাৎ এই যে ফাইল দুইটা আছে স্টাইল ফাইল এবং ইন্ডেক্স ফাইলের যে দুটো কি আছে কানেকশন আছে সেই জিনিসটা বুঝতে পারবেন। তাহলে আমরা ইন্ডেক্স ফাইলটা হচ্ছে আমাদের মূল ওয়েব পেজ, আর স্টাইলটা হচ্ছে জাস্ট সিএসএস করব। আমরা দুটোটা এডিটর ওপেন করেছি। এখন
এই জায়গায় আমি জিনিসটা দেখিয়েছি আপনাদেরকে, দেখেন H1 দিয়ে আমরা এভাবে কাজ করেছি যে কালার রেড, বি দিয়ে কালার ব্লু, ফন্ট ফ্যামিলি এটা। এই জিনিসগুলো দেখেন স্টাইলে আমরা শুধু H1 দিয়ে কাকে সিলেক্ট করেছি, কাকে টার্গেট করেছি, এই H1 নামের যে ট্যাগের মধ্যে ইলিয়াস হোসেন লিখেছি সেটাকে। আর স্টাইলের মধ্যে বি দিয়ে কাকে টার্গেট করেছি, বি দিয়ে হচ্ছে গিয়ে এই বি নামের যে ট্যাগটা আছে সেটাকে টার্গেট করেছি। ঠিক আছে, তাহলে দুইটা ট্যাগকে আমরা টার্গেট করেছি সিএসএস এ গিয়ে জাস্ট ট্যাগের নামগুলো দিয়ে। এগুলোকে বলা হয় সিলেক্টর, এগুলোকে বলা হয় সিলেক্টর। সিলেক্টরের পরে এভাবে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। এর ভিতরে এই কোডগুলো থাকবে, সিএসএস এর কোডগুলো। এগুলো থাকে কিভাবে, প্রপার্টি এবং ভ্যালু হিসেবে। এটা হচ্ছে প্রপার্টি আর রেড এটা হচ্ছে ভ্যালু, এবং লাস্টে কি দিতে হবে, সেমিকোলন দিতে হবে, প্রপার্টি ভ্যালুর মাঝখানে কোলন চিহ্ন দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। এগুলো আমরা গত ক্লাস অলরেডি বলেছি, আমি এরপরও আবার আপনাদেরকে রিভিউ দিয়ে বলে দিলাম। এবার আসি আমরা এগুলো মুছে দিই এখান থেকে। কানেকশনটা আমাদের ঠিক আছে, এটা আমি আজকে আর দেখাচ্ছি না। এখন আমি যদি এই জায়গায় গিয়ে এটাকে যদি এভাবে ওপেন করি ব্রাউজারে, আমরা এই জিনিসটা দেখতে পাবো। এটা হচ্ছে HTML আছে, দেখেন HTML এর মধ্যে বডির মধ্যে একটা H1 একটা B, দুইটা ট্যাগের দুইটা কাজ আমরা আমাদের ব্রাউজারে দেখতে পাচ্ছি। আচ্ছা, এখন আমরা সিএসএস এ টার্গেট করব আজকে। গত ক্লাসে করেছিলাম ট্যাগ দিয়ে, আজকে দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে আইডি আর একটা হচ্ছে ক্লাস। এই দুইটা জিনিস শিখবো, একটা হচ্ছে কি আইডি, একটা হচ্ছে ক্লাস। আইডিটা কি কিভাবে টার্গেট করে এবং ক্লাসটা কিভাবে টার্গেট করে। এখন আইডি এবং ক্লাস কেন টার্গেট করতে হয় এই জিনিসটা আগে বুঝতে হবে। কেন টার্গেট করতে হয়, দেখেন আমি যদি এই H1 এর জাস্ট ইলিয়াস হোসাইন এই লেখাটাকে যদি ডিজাইন করতে যাই, তখন আমাকে কি করতে হবে, গত ক্লাসে বলেছি কি করতে হবে, H1 লিখতে হবে। লিখার পরে সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করতে হবে। জাস্ট এখানে ধরেন আমি কালার দিলাম, কালার দিয়ে রেড দিলাম, এটা গত ক্লাসের কাজ। এখন যদি আমি এখানে রিলোড দিই, কি হলো, H1টা কি হলো, এই যে H1টা এটা কি হলো, কালার হলো, লাল হলো। এখন ধরেন এমনও হতে পারে আমি বিটা কেড়ে দিচ্ছি। এখন ধরেন এমনও হতে পারে আমরা যে HTML এর যে ফাইলটা, এগুলোতে কিন্তু এভাবে এমনকি 1000, 2000, 3000, 4000, 5000 লাইন পর্যন্ত হয়ে যেতে পারে। তো এখন আপনি এখানে অনেকগুলো H1 থাকতে পারে। এখন কয়টা H1 আছে, এখানে দুইটা H1। তো আমি যেহেতু সিএসএস এ H1 দিয়ে কালারকে রেড বলেছি, তাহলে কিন্তু এখানে যদি আমি এটা যদি সেভ করি, হ্যাঁ সিএসএস ও যদি সেভ করি, এখানে যদি আমি গিয়ে রিলোড দিই, দেখেন দুইটা H1 কি হয়ে গেছে, লাল হয়ে গেছে। দুইটা দুই রকম লেখি লেখা, তাহলে বুঝবেন সব জিনিসগুলো। ধরেন এটা বাংলাদেশ লিখলাম, আচ্ছা সেভ করলাম, দুইটা জিনিস কি লাল। এখন কিন্তু আমি H1 বলেছি, এইভাবে যদি হয় তাহলে তো এই HTML পেজে যতগুলো H1 আছে সবগুলো লাল হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি করতে হবে, একাধিক যখন এভাবে ট্যাগ থাকবে, আমরা শুধুমাত্র নির্দিষ্ট করে কোনো একটা ট্যাগকে যদি টার্গেট করতে যাই, সেখানে আমাদের আইডি অথবা ক্লাস লাগে। ব্যাপারটা বোঝা আসছে? এটা যখন আমরা দেখাবো আরো সহজ বুঝবেন। দেখেন ক্লাস এবং আইডি এই দুটো হচ্ছে আলাদা আলাদা অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউট কোথায় বসে আমরা আগে শিখেছি, HTML এর বেশ কয়েকটা ক্লাস আমরা অ্যাট্রিবিউট নিয়ে আলোচনা করেছি। ওপেন ইনটেকের সাথে বসে ক্লাস এক নামের একটা অ্যাট্রিবিউট, এটা হচ্ছে সিএসএস এর জন্য লাগবে। এই ক্লাস নামের একটা অ্যাট্রিবিউট, অ্যাট্রিবিউটের যে স্ট্রাকচার এটা তো আর বলার কথা নাই এখানে। এই ক্লাসগুলোতে আমরা কিন্তু পিছনের কথাগুলো বারবার বলবো না, আমি বারবার আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। এখনো 8-9টা ক্লাসের মধ্যে আপনারা আছেন, এখনো সময় আছে। এই 9টা ক্লাস বা 8টা ক্লাস আপনারা কি করে আসেন, একটু বারবার একটু দেখে আসেন, যেন আমাদের এই কথাগুলো সামনে বারবার বলতে না হয়। আমাদের যখন এই সিএসএস যখন আমরা একটু ডিপে চলে যাব, তখন কিন্তু পুরাতন কথাগুলো আমি আর বলতে পারবো না, বা এগুলো বলতে গেলে আমাদের অনেক সময় চলে যাবে। সেজন্য তখন কিন্তু আবার যদি না বলি তখন বুঝবেনও না। এই জন্য অবশ্যই অবশ্যই 8টা ক্লাস ভালো করে আবারও দেখে আসবেন। এটা লাস্ট কথা বললাম আজকে, আগামী ক্লাস থেকে আমরা পুরাতন কথাগুলো আর বলবো না। এখন ক্লাস নামের যে অ্যাট্রিবিউটটা, এই অ্যাট্রিবিউটটার মধ্যে ভ্যালু কি দিব, যে কোনো একটা দিতে পারি। এটা জাস্ট একটা ডিফাইন করা, ধরেন এবিসি দিলাম আমি, এবিসি। এই ক্লাসের একটা ভ্যালু দিলাম এবিসি, এটা হচ্ছে চিহ্নিত করা, মানে একাধিক H1 এর মধ্যে এই প্রথম H1 কে আমি ক্লাস দিয়ে কি করে ফেললাম, জাস্ট চিহ্নিত করলাম। ঠিক আছে, তখন আমি দুইটা H1 আছে,
দুইটা H1 আছে, কিন্তু আমি স্টাইল মধ্যে যখন H1 দিয়েছি, দুটোটা স্টাইল, দুটোটা H1 লাল হয়ে গেছে। আমি চাচ্ছি শুধুমাত্র প্রথম H1 কে কি করব, লাল করব, দ্বিতীয় H1 কে আমি কাজ করব না। তাইলে তখন কিভাবে কাজ করব, সেজন্য প্রথম H1 এর সাথে একটা ক্লাস জুড়ে দিয়েছি। ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছেন। এখন ক্লাসের ভ্যালুটা কি, এবিসি। এখন যেটা করব দেখেন, আমি এবিসি কে টার্গেট করে কথা বলবো, কাজ করব। এখন আমি আর H1 কে বলবো না। তাহলে এবিসি কে যদি বলি, দেখেন এই জায়গায় তখন হবে ডট এবিসি। এটা হচ্ছে ক্লাস টার্গেট করার নিয়ম। যখন ট্যাগকে টার্গেট করবেন শুধু ট্যাগটা লিখে দিলে হবে, কিন্তু আপনি যখন কোনো ক্লাসকে টার্গেট করবেন তখন দিতে হবে কি ডট, তারপর দিতে হবে কি এবিসি, ওই ক্লাসের নামটা। এই যে এইচটিএমএল ফাইলে যেটা আছে ক্লাসের ভ্যালুটা দিতে হবে। এখন দেখেন আমি এবিসি কে টার্গেট করে বলেছি কালারটা রেড হবে, কিন্তু এইচটিএমএল ফাইলে কি আছে, H1 দুইটা আছে। হ্যাঁ, এখন কিন্তু এই বাংলাদেশ যেটা আছে এটা রেড থাকবে না। দেখেন আমি যদি রিলোড দিই, শুধু রেড থাকবে কোনটা, যেটা H1 এর মধ্যে আছে। কারণ H1 এর ক্লাসটা কি, H1 এর ক্লাসটা কি এবিসি। ঠিক আছে, এটাতে কিন্তু ক্লাসটা নাই। তাহলে এই দ্বিতীয় H1 কে সে বুঝে নাই, ধরে নাই। দ্বিতীয় H1 কিন্তু নরমালি দেখাচ্ছে, এবং প্রথম H1 এর মধ্যে যেহেতু ক্লাসকে আমরা টার্গেট করে কাজ করেছি এবিসি বলে, তখন কিন্তু সে প্রথম H1 কে লাল করেছে। এবার বুঝে গেছেন আশা করি। আমি অনেকবার করে কিন্তু বেশ কয়েকবার রিভিউ দিয়ে কথাটা বলেছি, এরপরেও যদি না বুঝেন, এটা আপনাকে বারবার দেখতে হবে ভিডিওটা। এখন আসেন আইডিটা কি, আইডিটাও একই কাজ। ধরেন আমি এখানে যদি আইডি দিই, এখানে যদি আইডি দিই, তাহলে আইডিটা জাস্ট এখানে আইডি দিয়েও আমি চাইলে এটাকে ধরতে পারি, কিন্তু এখন আইডিটা এভাবে আমি দেখেন এটা চলে গেছে। কারণটা কি, আইডি কে টার্গেট করতে হয় কিভাবে, এইভাবে ডট দিয়ে না, আইডি কে টার্গেট করতে হয় জাস্ট হ্যাশ দিয়ে। আমি জাস্ট এখানে হ্যাশ দিব, দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে। যখন ক্লাস যখন আপনি টার্গেট করবেন সেটা হবে লাল, আর যখন আপনি আইডি টার্গেট করবেন সেটা কি হয়ে গেল, ব্লু। তাহলে এখন দেখেন এই যে হ্যাশ দিয়ে আমি এবিসি দিয়েছি, সেটা হচ্ছে কি ওই আইডির ভ্যালুটা এবিসি, অ্যাট্রিবিউটটা কি আইডি, আইডিটাও একটা অ্যাট্রিবিউট, ক্লাসটাও একটা অ্যাট্রিবিউট। বাট যখন আইডি কে টার্গেট করব তখন আমরা স্টাইল ফাইলে কি দিব, হ্যাশ দিয়ে আইডিটা লিখবো। আর যখন আমরা ক্লাসকে টার্গেট করব তখন জাস্ট আমরা স্টাইল থেকে কি করব, ডট দিয়ে ক্লাসটা লিখবো, মানে ক্লাসের ভ্যালুটা বা আইডির ভ্যালুটা লিখবো। এখন দেখেন আমি যখন এটা দিয়েছি, সেভ দেওয়ার পরে আমি যদি ব্রাউজারে এসে রিলোড দিই, এটা আবার লাল হচ্ছে। তাহলে ব্যাপারটা বুঝে গেছেন আশা করি। আইডি কে টার্গেট করতে হয় হ্যাশ দিয়ে, আর ক্লাসকে টার্গেট করতে হয় কি দিয়ে, ডট দিয়ে। জাস্ট আইডি অথবা ক্লাসের ভ্যালুটা লিখে দিবেন স্টাইলের মধ্যে। ঠিক আছে, আচ্ছা বুঝে গেছেন আশা করি। এবার আসেন, আমি ধরেন এভাবে এই আইডি বা আইডিটা আসলে বেশি কাজে লাগে জাভাস্ক্রিপ্টে, আপনার ইয়াতে সিএসএস এর আইডি খুব কম লাগে। আমরা সিএসএস এর বেশিরভাগ ক্ষেত্রে আপনার ক্লাস বেশি ব্যবহার করা হবে, দেখবেন না সামনে। তবে মাঝে মধ্যে আইডি লাগবে, যখন একাধিক ক্লাস হয়ে যাবে তখন বিভিন্ন আমরা জটিলতায় পড়বো, তখন আইডি ব্যবহার করতে হবে। তবে আইডিটা বেশিরভাগ ক্ষেত্রে জাভাস্ক্রিপ্টে কাজে লাগে। আচ্ছা, তারপর আমরা দেখেন এখন যদি আমি ধরেন এই ক্লাসটাকে টার্গেট করে অনেকগুলো কোডকে একসাথে টার্গেট করব। এখন যদি আমি এভাবে যদি এখানে অনেকগুলো আমার ধরেন কোড আছে, ধরেন এটাতে পি ট্যাগ আছে, একটা পি ট্যাগ লিখি, ধরেন পি ট্যাগ। এখন এটা যদি আমি পি ট্যাগ মানে প্যারাট্যাগ, আমরা জানেন পির মধ্যে অনেকগুলো লাগা থাকতে পারে, তারপর আমি জাস্ট নরমালি দিলাম। এরপরে ধরেন আমাদের এইখানে ধরেন আই ট্যাগ আছে, আমরা জিনিসটা চেঞ্জ করে করে লিখি, তাহলে সহজে আমাদের বুঝতে সহজ হবে। চট্টগ্রাম, এটা হচ্ছে পি ট্যাগের মধ্যে দিয়েছি, আই ট্যাগের মধ্যে বাংলাদেশ দিয়েছি। H1 এ ধরেন এটা আমি কেটে দিই। আচ্ছা, এখানে আই কে ক্লোজ করতে হবে, এরপর আরেকটা নিলাম, ধরেন এটা ইউ ট্যাগ, ইউ ইউ করলাম। এভাবে আপনি ধরেন একটা বক্সের মধ্যে অনেকগুলো কাজ করবেন। কোন একটা লাইনকে আন্ডারলাইন করলেন, কোন একটা লাইনকে বাঁকা করলেন, কোন একটা লাইনকে পি হিসেবে নিলেন, কোন একটা লাইনকে হিডিং হিসেবে নিলেন। এখন এই যে বেশ কয়েকটা লাইন আপনি লিখে ফেলেছেন, এখন আপনি যদি এখানে রিলোড দেন, এই সবগুলো তো আলাদা আলাদা আসছে না, এগুলোকে আমি একটু নিচে নিচে করাই, তাহলে কি হবে, কি দিতে হবে, আমাদের বিআর ট্যাগ দিতে হবে। আচ্ছা, বিএরটা আপাতত যদি আমি এখানে সবগুলোতে দিই, তাহলে দেখেন এখন কি হবে, নিচে নিচে আসলো। আচ্ছা, এখানে কিন্তু এটার সাথে প্যাডিং মার্জিন আছে H1 এবং পি ট্যাগের সাথে, আর আই ট্যাগ এবং ইউ ট্যাগের সাথে কি নাই, প্যাডিং মার্জিনটা নাই। এটা আমরা এইচটিএমএল ক্লাসে বলেছি, প্যাডিং মার্জিন গুলো আমরা সামনে শিখবো সিএসএস।
যে এটা ক্লাসের মধ্যেই শিখবো। আচ্ছা তাইলে দেখেন যেটা বলতে চাইছিলাম যে এই যে আমি 4টা লাইন কাজ করেছি, এখানে 4টা লাইনকে আমি ধরেন এখানে লিখেছি। এখন 4টা লাইনের জন্য যদি আমি এই স্টাইলে গিয়ে বারবার বারবার কল করি, অথবা এই যে এইচটিএমএল ফাইলে গিয়ে এই আইডিটা বা ক্লাসটা প্রত্যেকটা ট্যাগের সাথে বারবার দিতে হবে। হ্যাঁ, ধরেন এটা আমি ক্লাস দিলাম, ক্লাস দিয়ে কাজটা করি আমরা। তাহলে এখন স্টাইল ফাইলে গিয়ে কি করতে হবে, জাস্ট ডট দিতে হবে, ডট এবিসি। এখন আমি ধরেন এই জিনিসটা এখানে রিলোড দিই, জাস্ট কাজ করেছে কোথায়, ক্লাস h1টা এখানে সেভ করি নাই, এটা লাল হলো। এখন এই একইভাবে যদি আমি সব পুরোটাকে মানে প্রত্যেকটা লাইনকে লাল করতে যাই, তাহলে প্রত্যেকটা ট্যাগের সাথে দেখেন কি দিতে হচ্ছে, প্রত্যেকটা ট্যাগের সাথে এই ক্লাসটা দিতে হচ্ছে, এভাবে এভাবে দিতে হচ্ছে। ঠিক আছে, এটা তিনটার সাথে দিলাম, তাহলে এভাবে লাল হচ্ছে। এখন এই কাজটাকে আমরা সলভ করার জন্য কি করব, আমরা অনেকগুলো একটা জায়গা নেওয়া, মানে নির্দিষ্ট করে একটা জায়গা নিব, যে কোনো একটা জায়গা, সেটা ব্রাউজারের যে কোনো একটা জায়গা হতে পারে, যতটুকু জায়গা সেটাকে আমরা সিএসএস দিয়ে বিভিন্ন ডিফাইন করে দিব, কতটুকু নিবে নিবে। তো এটার জন্য আমরা বেশ কিছু ট্যাগ ইউজ করি। এটার মধ্যে কমন একটা বেশি ট্যাগ ইউজ করতে হয় নির্দিষ্ট করে জায়গা নেওয়ার জন্য, ডিআইবি। এটা একটা হচ্ছে ডিআইবি। এটা কেন নিচ্ছি একটু পরেই বুঝে যাবেন। ডিআইবি দেখেন, এখন এই ডিআইবি ট্যাগটা আমরা কি করব, ডিআইবির মধ্যে ধরেন এই সবগুলো দিয়ে দিব, এই সবগুলো ডিআইবির মধ্যে দিয়ে দিলাম, জাস্ট ডিআইবির মধ্যে, ডিআইবি ট্যাগের মধ্যে আছে। এখন আমি সবগুলো দেখে ক্লাসটা কেটে দিব। দেখেন সবগুলোকে আলাদা আলাদা করে ক্লাস দিয়ে কল করতে হবে না, এই জাস্ট ক্লাসটা কোথায় বসাই দিব, ডিআইবির মধ্যে বসাই দিব। এখন কি হবে দেখেন, যখন আমি ডিআইবিতে একটা ক্লাস নেব, এই ক্লাসের ধরেন ক্লাসের নামটা কি, এবিসি। এখন সেখানে h1 আছে, পি আছে, আই আছে, ইউ আছে, 4টা ট্যাগ আছে, বা আরো অনেক কিছু থাকতে পারে। তখন ডিআইবি কে আমরা কি করে সিলেক্ট করে জাস্ট এখানে কোথায় স্টাইল ফাইলটা আমাদের, এই যে স্টাইল ফাইলে আমি এবিসি কে মানে কি করেছি, টার্গেট করেছি, অর্থাৎ একটা ক্লাস কে, কোনটা ক্লাস, এই ডিআইবি ক্লাসটা, সেটার নাম হচ্ছে এবিসি, ডট দিয়ে করতে হয়। এখন শুধুমাত্র কালার দিয়েছি, তাহলে দেখবেন এখানে সবগুলো কি লাল। জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন। মানে একাধিক যখন আমরা কাজকে এভাবে করব, বারবার ক্লাসটা না লিখে আমরা ডিআইবির মধ্যে একটা ক্লাস দিয়ে ডিআইবির মধ্যে যা কাজ হবে সবগুলো কাজের ডিজাইনটা আমরা এখানে দিতে পারি এই এবিসির মধ্যে। এখন যদি আমরা যা ডিজাইন লিখবো, তখন কি হবে, এখানে এই সবগুলো লাইনে হয়ে যাবে। দেখেন আমি যদি আরো একটা ডিজাইন দিই, এখানে ধরেন কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড দিলাম, ব্যাকগ্রাউন্ড, উল্টা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এই ব্যাকগ্রাউন্ড, এরপরে কোলন চিহ্ন, ব্যাকগ্রাউন্ডটা ধরুন আমরা দিলাম ব্ল্যাক, দিলাম ধরুন ব্ল্যাক, ঠিক আছে, এরপরে সেমিকোলন দিতে হবে। এখন যদি আপনি এখানে যদি রিলোড দেন, দেখেন এই যতটুকু এখানে কি লেখা আছে, ছোট করলে দেখবেন যতটুকু লেখা আছে, মানে যে যে লাইনগুলো লেখা আছে, অর্থাৎ ডিআইবি কতটুকু জায়গা নিয়েছে আপনারা বুঝতে পেরেছেন। এখানে যদি এই ডিআইবি কে ধরা হয়, ডিআইবির মধ্যে যে ট্যাগ গুলো আছে, সেই ট্যাগ গুলো যতটুকু জায়গা নিয়েছে, মানে পুরো জায়গাটাকে কি করে নিয়েছে, কালার করে দিয়েছে। এখন দেখেন এই জায়গাটা হচ্ছে কি স্টাইলের মধ্যে, আচ্ছা এই স্টাইলের মধ্যে আমরা ব্যাকগ্রাউন্ড বলেছি, এবিসি কে বলেছি, তাহলে এবিসি হচ্ছে ডি, এই ডিআইবিটা, এবং সবগুলো ট্যাগের জায়গাগুলো, সবগুলো ট্যাগের জায়গাগুলো কি করে দিয়েছে, কালারটা ব্ল্যাক করে দিয়েছে। এখন আমি ধরেন যেটা করব, এই কালারটাকে একটু কমাবো। তাহলে এখানে কোডগুলো এভাবে করতে করতে শিখবেন। সিএসএস এর প্রচুর কোড আছে, প্রচুর কোড না, অর্থাৎ প্রপার্টি আর কি, যে প্রপার্টি গুলো প্রচুর আছে, এগুলো আপনারা করতে করতে শিখতে পারবেন। এখন দেখেন এখানে যদি আমি উইড দিই, একটা উইড দিলাম, এখানে উইডটা পিক্সেল দিয়ে দিলাম ধরেন 100 পিক্সেল। পিক্সেলটা আমি এইচটিএমএল এ বলেছি, পিক্সেল কত কোনটাকে পরিমাপ করা হয়, এই যে পুরো বডিটা, এই যে পুরো বডিটা ব্রাউজারে, এটাকে পিক্সেলে বিভিন্ন ভাবে পরিমাপ করা হয়, পিক্সেল দিয়েই পরিমাপ করা হয়। পিক্সেলটা হচ্ছে একক। এখন 100 পিক্সেল কতটুকু ধরে দেখেন, আমি যদি এখন রিলোড দিই, দেখবেন এই পুরো বডিটার এই এতটুকুটা হচ্ছে কি 100 পিক্সেল। তাহলে এই উইডটা ব্যাকগ্রাউন্ডের সাথে নিয়েছে, মানে এই এবিসির উইড, এবিসি কে, এবিসি হচ্ছে পুরো ডিআইবিটা, এবং ডিআইবির ভিতরে কি কি আছে, H1 আছে, পি আছে, আই আছে, ইউ আছে, এই লাইনগুলোর
জায়গাটার মধ্যে ডান দিক থেকে উইডথ হচ্ছে পাশাপাশি কতটুকু নিয়েছে 100 পিক্সেল। ধরেন আমি আরেকটু বাড়ালাম, তাহলে স্টাইলে কি করব, ধরেন আমি 150 করে দিলাম। এই জিনিসগুলো আসলে এত যে প্র্যাকটিস করতে হবে, এগুলো প্র্যাকটিসের উপর নির্ভর। আপনি একটা কোড লিখবেন, লিখে জাস্ট সেভ করে এখানে কি দিবেন, রিলোড দিবেন। এইভাবে কাজগুলো আপনাকে মানে সামনে যাইতে হবে আর কি। অর্থাৎ একটা ওয়েবসাইট বানাতে গেলে কতবার যে রিলোড দিতে হবে, কত ধরনের কোড আপনাকে যে মাথায় লিখতে হবে, হ্যাঁ এগুলো চলে আসবে, ওটা সমস্যা নেই। জাস্ট আপনারা যেগুলো করাচ্ছি সেগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে হবে। এবং নিজের মতো করে কোড দেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এর প্রপার্টি গুলো একটু একটু মনে রাখবেন, এবং প্রচুর প্রপার্টি আসবে সামনে, সেগুলো করতে করতে ক্লিয়ার হয়ে যাবে, সমস্যা নেই। আচ্ছা, তাইলে আমরা ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড ধরলাম, উইডটা নিলাম, উইডটা কালার উইডটা একটু ছোট করে দিল। এখন যেটা করব, ধরেন এই লেখাগুলো আমরা ধরেন এটা সাইজটা একটু আমরা কি করব, ফন্টের সাইজটা, আমরা ফন্ট সাইজ, ফন্টের সাইজটা একটা আমরা দিব, ধরেন এটা 30 পিক্সেল দিব। 30 পিক্সেল দিয়ে রিলোড দিব। এখন দেখেন এটা অনেক বড় হয়ে গেছে ফন্টটা। আমি চাচ্ছি কালারটা যেতটুকু আছে এর ভিতরে ঢুকে ফেলার জন্য, তাহলে ধরেন আমি এটা 15 পিক্সেল দিলাম, ঠিক আছে। ধরেন আমার এতটুকুর মধ্যে কালারটা ঠিক আছে, কালারটা আমরা এর বেশি নিব না। তাহলে কি হবে, লেখাগুলোকে এর ভিতরে ঢুকাবো, তাহলে কি হবে দেখেন, আমরা এটাকে ধরেন 10 করে দিই। এটা কিন্তু পুরোটা নিচ্ছে, ঠিক আছে, ফন্ট সাইজের মধ্যে আচ্ছা পুরোটা নিচ্ছে। তাইলে বড়টা একটু বড় করি। এখন ধরেন আমি এখানে প্যাডিং ইউজ করব। প্যাডিং হলে কি হয় দেখেন, জিনিসটা দেখেন, যেমন প্যাডিং ধরেন 10px, এখন দেখেন চারিদিকে একটু জায়গা বাড়ছে। আর একটু দিই, তাহলে বুঝবেন। দেখেন চারিদিকে একটু জায়গা বাড়ছে, লেখাগুলো ঠিক মাঝখানে আছে। আচ্ছা, প্যাডিং নিয়ে এবং মার্জিন নিয়ে আমি আর একটু আর সামনের ক্লাসে আর একটু বিশদভাবে বলবো। আজকে প্যাডিং এবং মার্জিন এতটুকু দেখেন। এখন দেখেন মার্জিনটা ধরেন 20 পিক্সেল নিলাম। এখন কি হয় দেখেন, মার্জিনটা যখন নিচ্ছি তখন পুরো জায়গাটা একটু সরে আসতেছে এদিক থেকে, মানে চারিদিক থেকে আসলে কাজটা হচ্ছে। যখন এভাবে দিব, যদি আমি মার্জিন লেফট দিই, লেফট, এখন দেখেন এটা হচ্ছে যে 50 পিক্সেল দিলাম। দেখেন বাম দিক থেকে সরে আসতেছে। এভাবে যদি আপনি কতটুকু কোথায় আনবেন, ধরুন জায়গাটাকে আপনি এই জায়গায় আনবেন, ঠিক আছে, তাহলে কি হবে, ধরেন এটাকে 100 করে দিলাম। মার্জিন প্যাডিং, তাহলে মার্জিন দিয়ে কি করতে পারতেছেন আপনি, মার্জিন দিয়ে যেটা করতে পারতেছেন সেটা হচ্ছে পুরো জায়গাটা, এই যে পুরো ডিআইবিটাকে আপনি সরাইতে পারবেন, ঠিক আছে, লেফট দিলে। এখন আপনি যদি এখানে যদি রাইট দেন, তাহলে শুধু মার্জিন দিলে কিন্তু রাইটটা বাদ দেন, রাইট এখন দরকার নাই, বেশি কঠিন কথাগুলো আমরা এখন বলবো না, ঠিক আছে, আস্তে আস্তে কাজ করব। আচ্ছা, এখন তাহলে এখন যে মার্জিনটা আছে 100 পিক্সেল, 200 পিক্সেল করে, এটা কি হলো দেখেন, এই জিনিসটা আমি ছোট করে দেখেন, মার্জিনের মধ্যে এই যে ব্রাউজারের চারিদিকে কিন্তু জায়গা ছেড়েছে, চারিদিকে দেখছেন। তাহলে যদি মার্জিন যদি আপনি এভাবে বাড়াতে থাকেন, সে কিন্তু ব্রাউজারের চারিদিক থেকে জায়গা ছাড়বে। আর যদি আপনি মার্জিন লেফট দেন, তখন কি করবে, বাম দিক থেকে ছাড়বে। আর যদি রাইট দেন, তখন কি করবে, ডান দিক থেকে জায়গা ছাড়বে। মার্জিন টপ দিলে উপর থেকে জায়গা ছাড়বে। এখন ধরেন আমি মার্জিন টপটা এখানে যদি এসে মার্জিন টপ 0 করে দিব, দেখেন কোথায় চলে গেছে। অর্থাৎ এটা মার্জিন, আর একটা দিই, মার্জিন
দেখেন এখন কিন্তু কি হলো ঘটনাটা, একটু খেয়াল করেন জিনিসটা। যখন আমি মার্জিন দিয়েছি এই জায়গাটা আমি বাদ দিলাম, যখন মার্জিন 100 পিক্সেল দিয়েছি তখন কিভাবে আছে দেখেন, চারিদিক থেকে জায়গা ছেড়েছে। কিন্তু আমি চাচ্ছি উপর থেকে জায়গাটা ছাড়বে না, উপরে চলে যাবে। তখন উপরের জায়গাটাকে কি করব, উপরের মার্জিনকে আমি 0 করে দিয়েছি। জাস্ট পিক্সেল দিতে হয় না, 0 দিলে শুধু 0 0 চলে। তখন দেখেন উপরের জায়গাটা সে নিয়ে নিয়েছে আবার। হ্যাঁ, মানে উপরে সে জায়গা ছাড়ে নাই, বাম দিক থেকে ছাড়ছে, ডান দিক থেকেও ছাড়ছে, নিচের থেকে কিন্তু ছাড়ছে। এগুলো আমাদের এখানে অন্যান্য কন্টেন্ট নাই হিসেবে দেখা যাচ্ছে না। বাট উপরের জায়গাটা যেটা সে ছাড়ছিল শুধু মার্জিন দেওয়ার ক্ষেত্রে, যখন টপটা যখন আমরা 0 করে দিয়েছি সে কি করেছে, উপর থেকে উপরের জায়গাটা আবার নিয়ে নিয়েছে। তাহলে মার্জিন মানে হচ্ছে কি, আপনি যেই ডিআইপিটা নিয়েছেন সেই ডিআইপিটা চারদিক থেকে জায়গা ছাড়বে। টপ মানে উপরে, রাইট রাইট মানে ডানে, লেফট মানে এভাবে বামে, আর মার্জিন নিচে। তাহলে এখন যদি প্যাডিং এ কি কাজ করেছে, প্যাডিং যখন আমি বাড়াই দিব তখন দেখেন ভিতর থেকে জায়গাটা সে কি করবে, মানে লেখাগুলোর চারিদিকে সে জায়গা নেবে। ঠিক আছে, ডিআইভিটা। তাহলে মার্জিন এবং প্যাডিং এর জিনিসটা একটু করে বুঝছেন, আগামী ক্লাসে আমি আরো একটু বিশদ করে বলবো। এই জিনিসটা এতটুকু মাথায় রাখেন যে মার্জিন মানে হচ্ছে চারিদিকে, মানে ডিআইভিটা এই যে জায়গাটা আছে তার চারিদিকে জায়গা ছাড়বে। আর যদি আপনার প্যাডিং দিই তাহলে প্যাডিংটা হচ্ছে ভিতর থেকে জায়গা ছাড়বে। এই কাজটা জাস্ট মাথায় রাখবেন। হ্যাঁ, প্যাডিং হচ্ছে ভিতর থেকে জায়গাটা ছেড়ে দেয়, মার্জিন হচ্ছে চারিদিক থেকে জায়গাটা ছেড়ে দেয়। আমি যদি টপটা তুলে দিই দেখবেন উপরেরটাও কিন্তু সে ছেড়ে দিবে। ঠিক আছে, আচ্ছা। এখন মার্জিন প্যাডিং বুঝছেন, তাইলে ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, যেখানে কোথায় ছিলাম আমরা, মার্জিন এবং প্যাডিং। তাহলে জিনিসটা আসলে আমি একটু বেশ কয়েকবার বলেছি অলরেডি, মানে বেশ কয়েকটা জিনিস দেখিয়েছি আপনারা। এটা একটু মানে কি করবেন, প্র্যাকটিস করবেন, তাহলে বুঝতে পারবেন। মানে মার্জিনটা যখন আপনার বাড়াবেন এবং কমাবেন সেটা হবে কি, ভিতরের জায়গাটা বাড়বে এবং কমবে। আমি যদি এটাকে শুধু ফাঁস করে দিই, দেখেন ফাঁস, এভাবে চারভাবে মার্জিন লেখা যায়। আমি কিন্তু জাস্ট নর্মাল দেখেন দেখেন, এই যে লেখার চারিদিকে কিন্তু জায়গাটা নাই। ঠিক আছে, নাই বললেই চলে ডিআইবিটা। এবং শুধু যতটুকু ডিআইবি তার মধ্যেই কি লেখাগুলোকে সে দিচ্ছে। কিন্তু যখন আপনি এটাকে বাড়াবেন, 100 করে দিলেন প্যাডিংটা, তখন কি হবে, চারিদিকে ভিতরে চারিদিকে একটা জায়গা নিয়ে নিলেন, লেখার চারিদিকে একটা জায়গা হয়ে গেছে। এটা হচ্ছে প্যাডিং এর কাজ। ঠিক আছে, আর মার্জিনের কাজ হচ্ছে কি, তার বাইরে ডিআইবির বাইরে সে জায়গাটা ছাড়বে এবং নিবে। উপরের জায়গাটা যদি আমি এখন কি 0 করে দিতে চাই তাহলে মার্জিন টপ দিতে হবে। ঠিক আছে, আর যখন আপনি শুধু মার্জিনের একটা ভ্যালু দিবেন তখন এটা চারিদিকে বোঝাবে। প্যাডিং এর একটা ভ্যালু দিবেন সেটা চারিদিকে বোঝাবে। এগুলো প্রথম বিদায় আসলে বেশ কয়েকবার করে বলতে হচ্ছে। এগুলো আস্তে আস্তে আপনারা কাজ করতে করতে বুঝে যাবেন, সমস্যা নাই। তারপরে ফন্ট সাইজ এগুলো তো নরমালি বুঝবেন। উইডটা হচ্ছে কি, এই যে উইড মানে কতটুকুটা ব্যাকগ্রাউন্ডের কালারটা কতটুকু, সেটা ব্যাকগ্রাউন্ডের কালারটা ব্ল্যাক দিয়েছি, আমরা এটা চাইলে ব্যাকগ্রাউন্ডের কালারটা ধরেন ব্লু দিতে পারি। ঠিক আছে, এটা ব্লু করে দিবেন, তাইলে এখন কি হবে দেখেন, এগুলো চেঞ্জ করে করে যেতে সুন্দর লাগে না। এখন তো আপনি চাচ্ছেন যে লেখাটাকে কি করবেন, কালারটাকে এটা হোয়াইট করে দিবেন। ঠিক আছে, তাহলে হোয়াইট করে দিবেন, এটা হোয়াইট হয়ে গেল। কালারটা যেভাবে সুন্দর লাগে সেভাবে কাজ করবেন। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমরা আস্তে আস্তে কাজ করতে পারবো। আমি জাস্ট আসলে আজকে কাজ দেখাচ্ছি না, আজকে হচ্ছে যে সিএসএস কিভাবে কাজ করে সেই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, জাস্ট ক্লাসকে কিভাবে টার্গেট করতে হয় এবং আইডি কে কিভাবে টার্গেট করতে হয় এই জিনিসটা দেখাইছি। হ্যাঁ, কাজটা যখন আমরা আস্তে আস্তে করবো আপনার মতো করে, আপনি যেই জায়গায় জিনিসটা নিতে চাইবেন সেই জায়গায় কিন্তু নিতে পারবেন। তবে আপনার হিউজ পরিমাণ ক্লাস, হিউজ পরিমাণ প্রপার্টি এবং ভ্যালু জানা থাকতে হবে। হ্যাঁ, আমরা জাস্ট, আমি তো আপনাকে এখন চাইলেই 50টা প্রপার্টি আর 50টা ভ্যালু নিয়ে আলোচনা করতে পারতেছি না। আমি এখানে কিন্তু জাস্ট অতিরিক্ত প্রপার্টি ভ্যালু নিয়ে আলোচনা করতে চাচ্ছি না। সেজন্য হচ্ছে জিনিসগুলোকে বারবার একই জিনিসগুলোকে বলতেছে, অর্থাৎ আমি জাস্ট কাজটা কিভাবে করতেছে সিএসএস এ সেই জিনিসটা দেখাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা আস্তে 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 যখন আমাদের অনেকগুলো প্রপার্টি হয়ে যাবে, তখন যখন আমরা একটা প্রজেক্ট টাইপের বিভিন্ন পুরো টেমপ্লেট ধরে ডিজাইন করব, তখন আসলে মানে কি পুরো এরকম পুরো ব্রাউজারের একটা টেমপ্লেট দিব, সেই এটাকে ডিজাইন করার চেষ্টা করব কপি করার মতো করে। ঠিক আছে, তখন দেখবেন যে এগুলো আমাদের ভালো লাগবে আর কি আস্তে আস্তে। তাহলে ডিআইবি কেন নিতে হয় সেটাও বুঝছেন।
মানে অনেকগুলো ট্যাগকে যখন আমরা কি করি, মানে কালার বা ডিজাইন করতে যাই, তখন ডিআইবি কে ক্লাস হিসেবে দিয়ে ওই ক্লাসকে টার্গেট করে যা কোডিং করব তখন সবগুলো ট্যাগের মধ্যে হবে। আর যদি আপনি ডিআইবি না লাগে নর্মালি কোনো ট্যাগকে যদি ডিজাইন করতে যান, তখন সেটা কি করবে, এখানে ক্লাস অথবা আইডি দিতে পারেন। একাধিক যখন একই ট্যাগ হবে তখন আপনাকে ক্লাস বা আইডি ইউজ করতে হবে। নর্মালি একটা ট্যাগকে যদি আপনি টার্গেট করেন সমস্যা নেই, কিন্তু এইচটিএমএল একাধিক ট্যাগ থাকবে, সেজন্য ক্লাস এবং আইডি দিয়ে আমরা কাজগুলো করে থাকি। এবার দেখেন আরেকটা জিনিস এখানে দেখাই, আজকে এখনই কিন্তু আমরা ডিজাইনের মানে কি দিয়ে কি করে সেগুলো শিখবো। যে এরকম 2, 4, 10টা ক্লাস হবে আমাদের, সবগুলোতে কি হবে, জাস্ট প্রপার্টি এবং ভ্যালু নিয়ে কাজ হবে। যেভাবে এইচটিএমএল আমাদের ক্লাস হয়েছিল কোন ট্যাগের কি কাজ, কোন ট্যাগের কি কাজ, একইভাবে সিএসএস এও একইভাবে কোন প্রপার্টি কি কাজ করে সেগুলোর ক্লাস হবে। ঠিক আছে, 8, 10টা ক্লাস হয়ে যাওয়ার পরে সিএসএস এ 2, 4, 5টা ক্লাস হবে প্রজেক্ট আকারে, তখন আপনারা সহজে বুঝতে পারবেন জিনিসগুলো কিভাবে হচ্ছে। আচ্ছা, তাইলে এখন ধরেন আমি আরেকটা জিনিস যেটা বলতে চাইছিলাম, একটা ডিআইবির মধ্যে আমরা 4টা কোড নিয়ে কাজ করেছি, ক্লাসের কারণে সবগুলো কোডকে একই রকম ডিজাইনটা হয়ে গেল এখানে। ঠিক আছে, এখন আমি যেটা চাচ্ছি ধরেন এই জায়গায় আচ্ছা এখানে আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আপনি চাইলে এখানে ফন্টের যে ফ্যামিলি যেটা আছে সেটাও চেঞ্জ করতে পারবেন। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি ধরেন এরিয়াল ব্ল্যাক, এটাও প্রপার্টি, ফন্ট ফ্যামিলিটা হচ্ছে প্রপার্টি, এটা হচ্ছে ভ্যালু। এখন দেখবেন সবগুলো ফন্ট কিন্তু একই রকম কি হয়েছে, ফন্টের ডিজাইনটা হয়ে গেছে। ইচ্ছা মতো এখানে ফন্টের ডিজাইন গুলো নিতে পারবেন, মাইক্রোসফট ওয়ার্ড থেকে নিতে পারবেন, বা আপনি গুগলে সার্চ করেও বিভিন্ন ধরনের ফন্টের নামগুলো নিতে পারবেন। আচ্ছা, যে কথাটা বলতে চাইছিলাম, এখন এটা কেন করেছে, আমি চাচ্ছি যে ধরেন এখানে সবগুলো তো এইভাবে সাদা আছে, এখন আমি চাচ্ছি সবগুলো সাদা থাকবে, এর মধ্যে জাস্ট একটা টেককে ভিন্ন একটা কাজ করব। মানে আমি তো ক্লাস দিয়ে এখানে ক্লাসকে টার্গেট করেছি, ক্লাসের ভিতরে যা ট্যাগ আছে সবগুলো একই ধরনের ডিজাইন হয়ে যাচ্ছে, কিন্তু আমি চাচ্ছি যে জাস্ট ইউ কে আলাদা একটা কাজ করব। এখন ইউ এখানে কিন্তু আন্ডারলাইন আছে, দেখেন ইউটা কি আছে, আন্ডারলাইন আছে। আমি চাচ্ছি এখানে ইউর আন্ডারলাইনটা কেটে দিব। তাহলে কি করতে হবে দেখেন, এখন তো আমি যদি এই যে এবিসি কে টার্গেট করেছি স্টাইলে, এই জায়গায় যদি কিছু একটা লিখি সেটা তো কি হয়ে যাবে, সবগুলো ওই পুরোটার মধ্যে হবে। ঠিক আছে, পুরোটার মধ্যে হবে, কিন্তু আমি যখন জাস্ট একটাকে টার্গেট করব, মানে একই ক্লাসের মধ্যে অনেকগুলো ডিজাইন করার পরেও আলাদা করে কোনো একটা ট্যাগকে টার্গেট করব, তখন কি করতে হবে, স্টাইলের মধ্যে এটা এভাবে থাকবে ধরেন, এর নিচে আবার কি করতে হবে, দেন আবার ক্লাসটাকে কল করতে হবে এবিসি, ক্লাসটা হচ্ছে এবিসি, স্পেস দিয়ে কাকে আমরা টার্গেট করব, কাকে, এই বাংলাদেশকে ধরেন, অর্থাৎ এইচটিএমএল এর এই ফাইলকে ইউকে। ঠিক আছে, ইউকে টার্গেট করব, তাহলে ইউকে যখন টার্গেট করব ইউটা জাস্ট ইউ ট্যাগটা লিখে দিব স্পেস দিয়ে ইউ, তারপর কি করব, সেকেন্ড ব্র্যাকেট ওপেন ক্লোজ করব। ঠিক আছে, এখন যদি আমি এখানে যদি কিছু একটা দিই, দেখেন কালার, এখানে যদি কালার রেড দিই, এখন কি হবে দেখেন, জাস্ট এই ডিআইবিটা পুরোটা, প্রথম ডিআইবির মধ্যে কিন্তু কালার হোয়াইট আছে এবিসি তে। ঠিক আছে, তাহলে এবিসি কোনটা, এবিসি হচ্ছে পুরো ডিআইবির মধ্যে সবগুলো কোডকে এবিসি বলা হচ্ছে আমরা, হ্যাঁ আমরা বলতেছি, কিন্তু এই ইউ কে আলাদা করে ফেলছি কিভাবে দেখেন, এবিসি কে কল করে এর পাশে স্পেস দিয়ে জাস্ট ইউ যখন টার্গেট দিয়েছি তখন কি হয়ে গেল, ওই ইউটাকে ইউর মধ্যে কাজ হবে, এখন এখানে যা কোড করবেন সবগুলো ইউতে হবে। তাহলে আমরা কয়েকটা জিনিস শিখছি, একটা হচ্ছে জাস্ট ট্যাগকে টার্গেট করা, শুধুমাত্র একটা ট্যাগকে টার্গেট করতে গেলে, গত ক্লাসে যেটা করেছি, শুধুমাত্র একটা টার্গেট করতে গেলে কি হবে, এখানে ধরেন একটা ট্যাগ আছে আমাদের, জিনিসগুলো একটু আমি সামারি করে করার জন্য, বি ট্যাগ, এই বি ট্যাগের মধ্যে কি আছে, এই যে আছে। আচ্ছা, এখন যদি আমরা স্টাইলে শুধুমাত্র বি কে টার্গেট করি তাহলে কি হবে, জাস্ট বি দিয়ে এইভাবে, এখানে আমি লিখবো কালার রেড, টমেটো টমেটো, সবগুলো একই কালার দিলে হচ্ছে না। এখন এই জায়গায় এটা কি হয়েছে, এই জায়গায় এটা কিন্তু উপরে আসলে টপটা, মানে এটা টপটা মার্জিনের কারণে বেশি হয়ে গেছে, সেজন্য এরকম হচ্ছে। আমরা যদি চাই এখানে টপটা কমে দিতে পারি, এই যে মার্জিন যেটা দিয়েছিলাম সেই জায়গায় মার্জিন টপ
এটা দেখিয়েছিলাম একটু করে। মার্জিন টপ ধরেন আমরা এখানে 50 পিক্সেল, কিন্তু এই যে 100 পিক্সেল যেটা আছে উপর দিক থেকে কিন্তু মার্জিন 100 পিক্সেল নিচে নেমেছে, কারণ আমি এটাকে আপ করে দিচ্ছি, 50 পিক্সেল করে দিচ্ছি, শুধু উপরেরটা 50 পিক্সেল আর চারিদিকে ঠিক থাকবে। দেখবেন এটা উপরে উঠে গেছে। আরো কমাই দিই, এটা 30 পিক্সেল করে দিই, উপরে উঠছে, এভাবে উপরে উঠতেছে। হ্যাঁ, তাহলে দেখেন এই ইলিয়াস যেটা আছে এটা কি, এটা বি ট্যাগ। তাহলে একটা ট্যাগকে টার্গেট করতে হয়, জাস্ট ট্যাগটা লিখে, আর যখন একাধিক ট্যাগকে আপনি কাজ করবেন অথবা কোনো নির্দিষ্ট করে একাধিক ট্যাগের মধ্যে কোনো একটা নির্দিষ্ট করে ট্যাগকে টার্গেট করবেন, তখন কি করবেন, জাস্ট ক্লাসকে ডট দিয়ে ক্লাসের নামটা লিখবেন, একটা ক্লাস ডিফাইন করতে হবে। আর যখন আপনারা কোনো একটা নির্দিষ্ট জায়গার মধ্যে অনেকগুলো কোড নিয়ে কাজ করব, সবগুলো কোডকে যদি আমি বিভিন্ন একই রকম ডিজাইন দিতে যাই, তখন সেটা ডিআইবির মধ্যে দিয়ে ডিআইবি কে আলাদা ক্লাস মানে ডিক্লেয়ার করব, ওই ক্লাসকে কল করে সবগুলো কোডকে আমরা কি করব, ডিজাইন করব। ঠিক আছে, তারপর হচ্ছে যদি এটা করার পরে আবার সেখান থেকে ভিতরে আলাদা করে যদি আমি কোনো একটা ট্যাগকে যদি আবার আলাদা করে কোনো কাজ করতে হয়, তখন কি করব, ক্লাসকে কল করার পরে ক্লাসের পাশে ট্যাগটা বসাই দিব। ঠিক আছে, ট্যাগটা বসাইয়ে যদি আবার কোড করি, সেটা সেটা হবে কি, এই কোডগুলো থাকা সত্ত্বেও সেই ট্যাগটাতে আলাদা করে কি হবে, মানে এই ট্যাগটাতে ইউ ট্যাগটাতে আলাদা করে কি হচ্ছে, ডিজাইন হচ্ছে। তাহলে আমরা অলরেডি ট্যাগকে এখন আমরা টার্গেট করতে পারবো, ক্লাসকে টার্গেট করতে পারবো, আইডি কে টার্গেট করতে পারবো। আইডি কিভাবে বলছিলাম, হ্যাশ দিয়ে, এখানে হ্যাশ হবে, এখানে হচ্ছে কি হ্যাশ হবে, বাট সেটা তখন এখানে কি থাকতে হবে, এখানে তখন ক্লাস না থেকে আইডি থাকতে হবে। ঠিক আছে, আইডি থাকতে হবে। তাহলে আইডি কে টার্গেট করব হ্যাশ দিয়ে, ক্লাসকে টার্গেট করব ডট দিয়ে, এবং আবার ক্লাসের ভিতরে যদি আবার আলাদা করে কোনো ট্যাগকে টার্গেট করতে হয়, এই ক্লাসের মধ্যে তো অনেকগুলো ট্যাগ আছে, শুধু ইউ কে আমি টার্গেট করব, তখন ক্লাসের পরে স্পেস দিয়ে ওই ট্যাগকে আমরা কি করে দিব, ট্যাগটা জাস্ট লিখে দিব, তখন সেই ট্যাগটা আলাদা করে কি হবে, ডিজাইন হবে। আসলে আমরা এখানে ডিজাইন করি নাই, কিন্তু আমি জাস্ট এখানে কি দেখালাম আপনাদেরকে। আপনি প্রথম দুই একটা ক্লাসেই ডিজাইন দেখতে চাইলে পারবেন না, ঠিক আছে, কথাটা কিন্তু মাথায় রাখিয়ে। আমরা এখানে প্রথম দুই একটা ক্লাসে কি করব, যে জাস্ট কিভাবে কল করতে হয়, কিভাবে টার্গেট করতে হয়, কিভাবে প্রপার্টি গুলো লিখতে হয়, এই জিনিসগুলো শিখবো। ঠিক আছে, এবং পাশাপাশি আমরা বেশ কিছু প্রপার্টি আস্তে আস্তে আমাদের নলেজে ঢুকবে। ঠিক আছে, বা কোন প্রপার্টির কি ধরনের কাজ হইতে পারে, এই জিনিসগুলো আস্তে আস্তে নলেজে আমাদের ঢুকবে। যেমন মার্জিন প্যাডিং নিয়ে অনেকের একটু ঝামেলা লাগতে পারে, মার্জিন প্যাডিং আমি আগামী ক্লাসে আর একটু ভালো করে বুঝাবো, তাহলে সহজ হয়ে যাবে। কঠিন কিছু নেই, এটা নিয়ে এখন টেনশন করার কিছু নেই। অনেকে হয়তো মার্জিনে যে এটা যে নাড়ালাম এদিক সেদিক আনলাম, এই জিনিসগুলো অনেকে না বুঝতে পারেন। আমি জাস্ট যেহেতু কুক করেছি, আমি দেখিয়েছি যেগুলো কিভাবে কাজ করে, সেটা কতটুকু নড়তেছে, পুরো জায়গাটা যে নড়তেছে। মার্জিন বেডিং এখানে আসলে আজকের ক্লাসে বলারও আমার কথা ছিল না, মানে চিন্তা করিনি, এটা আগে ক্লাসে বলবো আমি কেন করেছি। সেটা হচ্ছে যে এই যে পুরো ডিআইবিটা যে নড়তেছে, পুরো ডিআইবিটা যে ডিজাইন হচ্ছে, সেই জিনিসটা দেখানোর জন্য আমি আসলে এখানে মার্জিন প্যাডিংটা কি করেছি, লিখেছি। মার্জিন প্যাডিং নিয়ে বেশ কিছু কথা আছে, এগুলো আগামী ক্লাসে বলবো, টেনশন করার কিছু নেই। অনেকের একটু ভেজাল লাগতে পারে, সেজন্য জিনিসটা ক্লিয়ার করে দিলাম। আগামী ক্লাসে ইনশাআল্লাহ মার্জিন প্যাডিং ক্লিয়ার হয়ে যাবে। তাহলে জাস্ট প্রপার্টি গুলো এভাবে মাথায় রাখবেন, এবং ক্লাস কিভাবে টার্গেট করতে হয় একটু প্র্যাকটিস করবেন, ট্যাগ কিভাবে টার্গেট করতে হয়, আইডি কিভাবে টার্গেট করতে হয়, জিনিসগুলো একটু প্র্যাকটিস করবেন, এবং প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দুটো একসাথে একটু প্র্যাকটিস করবেন, তাইলে সিএসএস সহজ হয়ে যাবে। আমরা অনেকক্ষণ ক্লাস নিয়েছি, আমি দ্বিতীয় আরেকটা বেঁচে ক্লাস নিব। আজকে এতটুকুই, ধন্যবাদ সবাইকে, সাথে থাকবেন। আর আমরা আস্তে আস্তে অ্যাডভান্স দিকে চলে যাচ্ছি, একটু সময় দিবেন, নাহলে কিন্তু সামনে 2 4 5টা যখন আরো ক্লাস চলে যাবে, তখন কিন্তু আর শিখতে পারবেন না। সময় না দিলে বা ক্লাস যখন মিস দিবেন অথবা ক্লাসকে ফেলে রাখবেন প্র্যাকটিস না করে, তখন কিন্তু মিস হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে।